এই রয়েছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ। আজকের ম্যাচটা রাজস্থানের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তবে পাঞ্জাব কিংসের এই ম্যাচের কোনো ভ্যালুই নেই বলতে গেলে। মানে ওই যে খেলতে হয়, খেলার দরকার, খেলতে হবে, মানে তাদের ম্যাচ রয়েছে, খেলবে। তারা এলিমিনেট অলরেডি হয়ে গেছে এবারের আইপিএল থেকে, সেই জন্য এই ম্যাচে তাদের কোনো ভ্যালু নেই। তারা জিতলে শুধুমাত্র রেকর্ড হবে যে তারা রাজস্থানকে হারিয়েছে, এইটুকু। আর রাজস্থান হারালে কিন্তু দ্বিতীয় দল হিসেবে কলকাতা প্রথম দল হিসেবে প্লে অফে গেছে, দ্বিতীয় দল হিসেবে কিন্তু রাজস্থান রয়্যালস প্লে অফে চলে যাবে। সন্ধ্যে 7:30 থেকে লাইভ ম্যাচটি, গুয়াহাটি থেকে ম্যাচটি হতে চলেছে। আর রাজস্থান রয়্যালস এই পাঞ্জাব কিংসের সাথে যখন খেলা হয়, রাজস্থান রয়্যালস যখন খেলে, পাঞ্জাব কিংসের ম্যাচটা জেতার কোনো ভ্যালু দরকার নেই, কিন্তু রাজস্থানকে দেখলে তারা ছাড়ে না। মানে রাজস্থান এবং পাঞ্জাব কিংসের মধ্যে যখনই ম্যাচ হয় তখনই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। কোনো সময় 5টা ছক্কা মেরে দেয় রাহুল তিয়াতিয়া, কোনো সময় আবার ধ্রুব জুড়েল দারুণ ফিনিশ করে দেয়, কোনো সময় সিমরন এটমার রাজস্থানের হয়ে ভালো ফিনিশ করে দেয়, জেতা ম্যাচ হারা ম্যাচ জিতিয়ে দেয়। মানে এরকম হয়ে থাকে। আবার কোনো সময় দেখা যায় যে মানে পাঞ্জাব খেলতেই পারলো না, আরামসে জিতে গেল রাজস্থান রয়্যালস, এরকম অনেক সময় হয়েছে। আর সঞ্জু স্যামসন পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু খেলতে পছন্দ করে, 694 রান করেছে আইপিএলে, আর স্ট্রাইক রেট প্রায় 150-র কাছাকাছি, 149 পয়েন্ট কত, মানে 150-র একটু কম আর কি, 150-র কাছাকাছি। এবং রেকর্ডগুলো যখন দেখায় না, মানে অবিশ্বাস্য রেকর্ড। সঞ্জু স্যামসন দারুণ খেলেছে এই পাঞ্জাবের বিপক্ষে। জর্জ বাটলার কিন্তু আজকের ম্যাচে হয়তো থাকবে না। এবার কাকে দিয়ে ওপেনিং করায় রাজস্থান রয়্যালস সেটা দেখতে হবে। রাজস্থান রয়্যালস ওপেনিং করানো যেতে পারে, একটা জিনিস ওপেনিং করাতে পারে, ওই সঞ্জু স্যামসন নিজে ওপেনিং করতে পারে, আর নাহলে টম কহল আর ক্যান মোরেকে দিয়ে করানো যেতে পারে। মানে রম ভ্যান পাওয়েল, সিমরন এটমার, টেন বোল্ট, তার সাথে টম কোহল আর ক্যাট মোরে, এটাই হয়তো হবে। জর্জ বাটলারের বিকল্প টম কোহল আর ক্যাট মোরে ছিল, টম কোহল আর ক্যাট মোরেকে খেলাতে পারে হয়তো, সম্ভবত। তার কারণ কোনো ভালো যেহেতু নেই কেউ, এবং তাকে ওর জন্য খেলানো যেতে পারে, সেটাই ভালো হবে। মানে ক্যাটমোর আর ওপেন করবে, মানে ফিল সল্ট যেমন কলকাতা নাইট রাইডার্স মিস করবে, বাটলারকেও মিস করবে। বাটলার হয়তো সেইভাবে তার মতো পারফরমেন্স এইবারের আইপিএলে করতে পারেনি, লাস্ট কয়েকটা ম্যাচে খেলতে পারেনি, কিন্তু দুখানা সেঞ্চুরি করেছে, সেটা কি আর কম কি? এবং অবিশ্বাস্য কিন্তু খেলেছে, হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে। এই জন্য বাটলার থাকলে অনেকটাই সুবিধা হতো রাজস্থান রয়্যালসের। আর এই জন্য রাজস্থানে না থাকাটা একটা বড় ধাক্কা। এই জন্য ক্যাটমোরেকে এই ম্যাচটা খেলাতে চাইবে। রাজস্থানের 2টো ম্যাচ রয়েছে, 2টো ম্যাচে ক্যাটমোরে যদি খেলতে পারে, আর তারপরে কোয়ালিফায়ার ম্যাচে 1 থেকে 2-এর মধ্যে তো থাকবে, 1-এ যেতে পারবে না, 2-এ থাকবে। 2-এ থাকলে কিন্তু একটা হারলে কিন্তু সুযোগ পাবে প্লে অফ এই ফাইনালে যাওয়ার। এর আগে সঞ্জু স্যামসনের নেতৃত্বে 2022 সালে কিন্তু রাজস্থান রয়্যালস ফাইনালে গেছিলো, সেইবার হেরে গেছিলো, রানার্স আপ হয়েছিল। আর 2008 সালে শেন ওয়ানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। আর 2022 সালে যে হেরে গেছিলো ওই ম্যাচে একেবারে জঘন্য ব্যাটিং করেছিল রাজস্থান রয়্যালস, এবং গুজরাট টাইটান্সের হয়ে অনবদ্য বোলিং এবং ব্যাটিং করতে পারেনি সেই ম্যাচে। বোলিং করেছিল, দুর্ধর্ষ বোলিং করেছিল হার্দিক পান্ডিয়া, 3টে উইকেট নিয়েছিল। গুজরাটে যখন ছিল তখন অতটা ঘ্যাম ছিল না, মানে এটা এখন অহংকারী ক্যাপ্টেন, ওই জন্য গুজরাট মানে মুম্বাই ভালো করতে পারেনি, ওই চলে না। হার্দিক পান্ডিয়া মানে এইখানে নিজেকে ক্যাপ্টেন করার পর অনেক বড় মাপের প্লেয়ার ভেবেছিল, এই জন্য সবাই তার সমালোচনাই করছে, ওই জন্য বেশিরভাগই তাকে সাপোর্ট কম প্লেয়ার করছে, তার কারণ প্রচণ্ড অহংকারী ক্যাপ্টেন। ওরকম অহংকারী ক্যাপ্টেন চলে না, পরিষ্কার কথা। শোনা যাচ্ছে নাকি সামনে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপের পর নাকি রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়া নাকি অধিনায়ক হবে, এবং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবে বলে রোহিত শর্মা নাকি রাজি না, সেই জন্য T20 থেকে অবসর নেবে। মানে রোহিত শর্মা দেখতেই পাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে হয়তো, আর দেখতে পারবে বা কেন? যে প্লেয়ারকে নিজেই তুলে নিয়ে আসলো সেই প্লেয়ার নিয়ে এখন তাকে বাদ দিয়ে দিচ্ছে, তার কথা শোনে না, নিজের মতো মানে ঘাটতারামি প্লেয়ার একটা, কীরকম যেন। গুজরাটে যখন ছিল সত্যি কথা বলতে সেরকম ছিল, এরকম ছিল না। সেখানে সে ভালো ক্যাপ্টেন্সি করতো, নিজে ব্যাটে বলে পারফরমেন্স করতো, মানে সিরিয়াসনেস নিয়ে খেলতো। দল হেরে যাচ্ছে, হার্দিক পান্ডিয়া হাসে, মানে পাগল হয়ে গেলে যেরকম হয় না সেরকম, 1 বলে 0 মাঠের বাইরে যে হাসে। আবার সূর্যকুমার যাদব যেখানে সেঞ্চুরি করেছে, জিতেছে, হাসছিল, হাসাহাসি করছিল, সেটা আলাদা ব্যাপার। এলিমিনেট হয়ে গেছে, হেসে যাচ্ছে হার্দিক পান্ডিয়া। গুজরাটে এরকম হাসতো, অবশ্য জিতলে হাসতো, ট্রফি যখন জিতেছিল আনন্দ পেয়েছিল, সবই মানছি, কিন্তু একা চেষ্টা করেছিল, কিছু ম্যাচে অন্য প্লেয়ার খেলতে পারেনি, সেখানে চেষ্টা করেছিল। আর এই মুম্বাইতে ক্যাপ্টেন হওয়ার পর নিজেকে বিশাল কিছু ভেবে ফেলেছিল, এই জন্যই সমস্যা। তা দেখা যাক। আর রবি শাস্ত্রী বোধহয় বলছিল যে সঞ্জু স্যামসনকে পরবর্তী T20 অধিনায়ক করা হচ্ছে। সঞ্জু স্যামসন সুযোগই পায় না, তাকে অধিনায়ক করবে কি করে? সঞ্জু স্যামসন অনেক ভালো হার্দিক পান্ডিয়া থেকে, অন্তত অহংকারী না, আর মানে প্লেয়ারদের সাপোর্ট করে, সমর্থন করে। সঞ্জু স্যামসন যে আন্ডার রেটেড ক্যাপ্টেন, মানে কাউ গুরুত্ব পড়ে না, ভালো করে
কিন্তু গুরুত্ব পায় না সে। অনেক সাল 2021 সাল থেকে বোধহয় সঞ্জু স্যামসন অধিনায়কত্ব করছে রাজস্থান রয়্যালসের হয়ে। 21-এ করেছে, 22-এ করেছে, 23-এ করেছে, মানে 4 বছর ধরে করছে সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি। তার আগে তো রাহানে করতো, আজিঙ্কে রাহানে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিল। আর পাঞ্জাব আর রাজস্থান রয়্যালসের মধ্যে রেকর্ডটা বলি, পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের মধ্যে 27 বার মুখোমুখি হয়েছে তারা দুটো দল, 16 বার কিন্তু জিতেছে রাজস্থান রয়্যালস, আর একবার ম্যাচ হয়নি। 10 বার জিতেছে কিন্তু পাঞ্জাব কিংস। এই হলো ব্যাপার, মানে একবার হয়নি, বৃষ্টির জন্যই সম্ভবত ক্যান্সেল হয়ে গেছিলো। আর গুয়াহাটিতে ম্যাচটা হতে চলেছে, রাজস্থান যেহেতু ঘরের মাটিতে খেলবে, আজকে রাজস্থান জিতবেই, কোনো জাস্ট কথা নেই। টম কোহলার ক্যাটমোরকে আমরা হয়তো আজকে দেখতে চলেছি প্লেইং 11-এ। আর হয়তো কোনো পরিবর্তন হয়তো করবে না তারা, আর যেরকম আছে আবেশ কান্টান যেরকম নিয়েছিল ওরকমই হয়তো থাকবে, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল যারা নিয়েছিল। আর পাঞ্জাব কিংস হয়তো যারা খেলেনি, ওই যে তনয় ত্যাগরঞ্জন, প্রিন্স চৌধুরী, এদেরকে হয়তো খেলাতে পারে, এদের মধ্যে কাউকে, তার কারণ তারা তো এলিমিনেট হয়ে গেছে। এবার আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং এদেরকে তো খেলাবে, যেহেতু ভালো খেলছিল। এবার হয়তো নতুন ওপেনিং জুটি আমরা আজকে দেখতে পারি, হয়তো আবার নাও পরিবর্তন করতে পারে। আর জনি ব্যারেস্টো ইংল্যান্ডে গেছে নাকি জানি না, জনি ব্যারেস্টো মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেই, গেছে নাকি সেটা জানি না। যদি চলে যায় তাহলে নেওয়া হবে না, আর যদি না যায় তাহলে খেলবে। সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, এই জন্য তাকে নেওয়া হচ্ছে। এবার সব দলই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। এই যে অ্যান্ড্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের কোনো প্লেয়ারদের কিন্তু নিয়ে যায়নি, নিউজিল্যান্ডের প্লেয়ারদের খেলতে দিচ্ছে পুরো শেষ অবধি। মানে এরা কি মানে জোর জুলুম করেন, আগে থেকে কথা বলে নেয়। অস্ট্রেলিয়ার প্লেয়াররা চলে যাচ্ছে না, অস্ট্রেলিয়ার প্লেয়াররা পুরো টি-20 ওয়ার্ল্ড কাপে খেলছে, শুধু মাঝখান থেকে ইংল্যান্ড নিয়ে চলে যাচ্ছে। এই জন্য যে দলের বিদেশি প্লেয়ারদের ওপর একটু বেশি ভরসা, সে দলের খুবই সমস্যা। আর রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন তো রয়েছেই। আগের ম্যাচে যেখানে চেন্নাই হারলো, মানে চেন্নাই জিতলো, রাজস্থানকে হারালো, ওইখানে রাজস্থান কোনো মেরে খেলার চেষ্টাই করেনি, জঘন্য খেলেছিল, ওই জন্য হেরেছে। দেখে মনে হচ্ছিলো ফিক্সিং ম্যাচ, মানে কীরকম যেন খেলছিল, দেখে মনে হচ্ছিলো সে বড় শট আসেই না, খেলা দেখে ঘুম পেয়ে যাচ্ছিলো। চেন্নাইয়ের মাঠে খেলবে, বড় শট আসছিল না তো মারার তো চেষ্টা করবে, কোনো মারার চেষ্টা নেই, 1-2 রান করে নিয়ে যাচ্ছিল। আর সঞ্জু স্যামসন তো সেখানে স্লো ব্যাটিং করে দিল, জানি না স্লো পিসে কী করে সে ব্যাটিং করবে। সঞ্জু স্যামসন অবশেষে টি-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছে, এই আইপিএলে ভালো খেলার পর টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। ফার্স্ট চয়েস উইকেট কিপার হবে নাকি সেটা দেখতে হবে, নাকি ঋষভ পান্থ হয় সেটা চান্স দেখতে হবে। আর রাজস্থান রয়্যালস আজকে জিতে যাবে আরামসে, পাঞ্জাব মনে হয় পারবে না। আর যদি আজকে হেরে যায় রাজস্থান, সেক্ষেত্রে আজকেও কোয়ালিফাই করতে পারবে না, লাস্ট ম্যাচটা তাদের কলকাতাকে হারাতেই হবে, না হলে কোয়ালিফাই করে যাবে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ যদি জিতে যায় পরপর 2খানা ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হবে, সেক্ষেত্রে কিন্তু রাজস্থানকে ছাপিয়ে যেতে পারে হায়দ্রাবাদ। আজকের ম্যাচটা জিতলে 9টা জিতে থাকবে, সেক্ষেত্রে হায়দ্রাবাদ ছুতে পারবে না। হায়দ্রাবাদ 7টা জিতেছে, নেট রান রেটও বেশি বেড়ে যাবে রাজস্থানের। লাস্ট ম্যাচটা যদি কলকাতার সাথে হারে, অসুবিধা হবে না। কম ব্যবধানে হারুক, বেশি ব্যবধানে হারলে আবার একটু অসুবিধা হবে। কম ব্যবধানে নিশ্চয়ই হারবে, অসুবিধাটা হবে না। জিতলে ওই ম্যাচে কলকাতার কোনো অসুবিধা নেই, আর হারলেও চাপ নেই, মানে কলকাতা অলরেডি চলে গেছে। আর কলকাতার এবার শ্রেয়াস আয়ার ভালোই অধিনায়কত্ব করেছে, এই সঞ্জু স্যামসনের মতনই ক্যাপ্টেন। শ্রেয়াস আয়ার অতটা বাহবা পায় না, ভালোই ক্যাপ্টেন্সি করে, অতটা বাহবা পায় না। এর আগে দিল্লিকে ফাইনালে তুলেছিল 2020 সালে, মুম্বাইয়ের কাছে যে হেরেছিল, জানি না এবার কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারবে নাকি শ্রেয়াস আয়ার। এর আগে 20-তে ফাইনালে উঠেছিল, মুম্বাইয়ের সাথে হেরেছিল। আমি পুরো সাপোর্ট করেছিলাম দিল্লিকে, মুম্বাইকে সাপোর্ট করিনি, তার কারণ মুম্বাই তো অনেকবার চ্যাম্পিয়ন হয়েছিল অলরেডি, তখন 4বার চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছিলো। 2019-এ হয়েছিল, 17-তে হয়েছিল, 15-তে, 13-তে। তাই 20-তে কখনোই চাইবো না মুম্বাই জিতুক, কারণ মুম্বাই ওইবার অপ্রতিরোধ্য খেলেছিল। এই জন্য দিল্লি আমি চেয়েছিলাম খেলুক, কিন্তু দিল্লি রানই তুলতে পারিনি। শ্রেয়াস আয়ার যে ম্যাচে সেট হয়ে গেল, মারকুটে ব্যাটিং করে না, মারকুটে করতেই পারে না। 44 বলে 55, এটা কোনো একটা রান হলো? মানে খুবই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করে, এটাই হলো সমস্যা শ্রেয়াসের। মানে মেরে ব্যাটিং করতে কষ্ট হয়, এই জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়া হয়নি। বহুদিন ধরে টি-20 খেলে, 2015 সাল থেকে টি-20 খেলে আইপিএলে, সেরকম প্রভাবই ফেলতে পারেনি। 2015 সালে অধিনায়কও ছিল, 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 10 বছর হয়ে গেছে আইপিএল খেলে, তাও টি-20 ম্যাচ খেলে, তাও সেরকম মেরে ব্যাটিং করতে পারে না। প্রথম দিকে স্লো, মানে বাংলাদেশের প্লেয়াররা যেরকম স্লো খেলে না, এই শ্রেয়াস আয়ারও অনেকটা সেরকম টি-20-তে স্লো খেলে। তাও বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট থাকে 120, 122 স্ট্রাইক রেট, আর শ্রেয়াসের বোধহয় 125, 26 ব্যাট করে, টোটাল বোধহয় 130 মনে হয়।
130 খারাপ না, কিন্তু মেরে ব্যাটিং করতে খুব কম দেখি। মাঝে মাঝে ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছোটোখাটো টিমের বিরুদ্ধে মেরে ব্যাটিং করেছিল, ওই জন্য 130, নাহলে তাও থাকতো না। আইপিএলে তো আরও কম। 2020 সালে রান করেছিল ঠিকই দিল্লির হয়ে, স্ট্রাইক রেট প্রচণ্ড কম। রিয়ান পরাগের থেকে আমি মনে করি এইবারে রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু স্যামসন বেশি ভালো খেলেছে। রাজস্থান আর 10 বল তো প্রথম দিকে ভালো উইকেট নিয়েছে, আর চাহাল প্রচণ্ড মার খাচ্ছে, এটা একটা টেনশনের বিষয়। রবিচন্দ্রন অশ্বিন প্রথম দিকে উইকেট পাচ্ছিল না, বাট লাস্ট দিকে 2টো উইকেট পেয়েছে। চাহাল ওইখানে উইকেট পায়নি, এর জন্য রবিচন্দ্রন অশ্বিন উইকেট পেয়েছে। তার আগে চাহাল উইকেট পেয়ে আসতো, রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাটাক করতো, রবিচন্দ্রন অশ্বিনের বলে ভালো খেলে দিত। এমনকি সুনীল নারিন বলে বলে ছক্কা মারছিল এই রবিচন্দ্রন অশ্বিন। সত্যি কথা বলতে রবিচন্দ্রন অশ্বিন কখনোই টি20তে সেরকম লেভেলের বোলার নয়। রবিচন্দ্রন অশ্বিন কিসের বোলার? টেস্টের বোলার। টি20তে অতটা ভালো নয়। নারিন যেমন টি20তে বেস্ট, ওয়ান ডে আবার টেস্টে চলে না। এক একটা প্লেয়ার এক একটা ফরম্যাটে সেরা। ধ্রুব জুড়েলকেও এবারে সেরকমভাবে খেলতে দেখলাম না রাজস্থানের হয়ে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, সে হয়তো এই ম্যাচে খেলাবে, সে সিমরন হেটমার, রমব্যান পায়েল দুটোকে একসাথে খেলাতে হবে, তাহলে একজন ফিনিশার খেলতে না পারলে একজন খেলে দেবে। আর রমব্যান পায়েল কখনোই সিমরন হেটমার না। সিমরন হেটমার বরাবরই ফিনিশ করে আসে, আগে দিল্লির হয়ে ফিনিশ করে আসতো, এখন রাজস্থান রয়্যালসের হয়ে ফিনিশ করে আসে। আর রমব্যান পায়েল দিল্লির হয়ে সেরকম ফিনিশ করতেও পারেনি, ওয়েস্ট ইন্ডিজের হয়েও কিছু কিছু ম্যাচে করেছে, বাট একটু সুইং করলে বল একটু ভিতরে ইন সুইং হলে খেলতে পারে না। সিমরন হেটমার তাও একটু একটু কোয়ালিটি রয়েছে, রমব্যান পায়েলের কোয়ালিটি নেই অতটা। তবে রমব্যান পায়েল অলরাউন্ডার, সেই দিক দিয়ে এগিয়ে। সিমরন হেটমারের দাম কিন্তু বেশি টাকা নেয়নি তাকে কিনতে, মানে অল্প 4-5 কোটি টাকা তার দাম ছিল, 7 কোটি টাকা দাম রমব্যান পায়েল, কিন্তু সেই অনুযায়ী সে পারফরমেন্সই করতে পারেনি। কলকাতা নিতে চেয়েছিল বাট নেয়নি, তারপর তো এস রাদারফোর্ডকে 1.5 কোটি টাকায় নিল। এস রাদারফোর্ড এখনও পর্যন্ত রাসেলের ব্যাকআপ হিসেবে সুযোগ পায়নি। তবে এস রাদারফোর্ড কখনোই রাসেলের বিকল্প হয় না, তার কারণ এস রাদারফোর্ড বলই করে না। টি20 ক্রিকেটে খুবই উইকেট কম, এরকম অবস্থা আর কি। আর আজকে আমরা দেখতেও পারি রবিচন্দ্রন অশ্বিনকে আগে ব্যাট করতে পাঠিয়ে দিল 4-এ, সেটা হতেও পারে, প্রয়োজন হয়তো থাকলেও হয়তো তাকে পাঠিয়ে দিল, সেটা হতেও পারে, বলা যায় না। দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে। তবে রাজস্থান জিতলেই ভালো, রাজস্থান কোয়ালিফাই করে যাবে। আর হারলে যত হারবে তত চাপ হয়ে যাবে, সেক্ষেত্রে 1-2-এ থাকতে পারবে না, সেক্ষেত্রে হায়দ্রাবাদের হারতে হবে, তাহলে ওরাও 2-এ থাকতে পারবে। দেখা যাক এখন কি হয়।